আচ্ছা, আমরা আমাদের পড়াটা আবার শুরু করি। তো আমরা দেখছিলাম হচ্ছে আমাদের কিভাবে এই যে আবাসিক করদাতাদের যে মর্যাদাটা, ঠিক আছে, এটা কিভাবে ক্রিয়েট হয় সেটা আমরা দেখছিলাম। তো আমরা অবিভক্ত হিন্দু পরিবার, অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস এগুলো দেখলাম। 3 নাম্বারটা একটু দেখেন, যদি কোনো বাংলাদেশি কোম্পানি বা অন্য কোনো কোম্পানি কার্যাবলী নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আয়বর্ষে সম্পূর্ণভাবে বাংলাদেশে হয় বা বাংলাদেশ থেকে পরিচালিত, এটাও আমরা দেখলাম। বাংলাদেশ থেকে যদি কোনো একটা কোম্পানি এরকম কোনো বিজনেস রান করে, পেজ নাম্বার 10 আমি পড়ছি। আর কর দেওয়ার উপরে আবাসিক মর্যাদার প্রভাবটা কিরকম পড়ে, আবাসিকের ক্ষেত্রে কিরকম হয়, অনাবাসিক ক্ষেত্রে কিরকম হয়। মনে রাখবেন, অনাবাসিক করদাতা কিছু কিছু অসুবিধা ভোগ করেন, ঠিক আছে, আর আবাসিক করদাতা কিছু কিছু সুবিধা ভোগ করেন। সুবিধাগুলা কি, অসুবিধাগুলা কি, একটা শুধু বলি তাহলেই বুঝতে পারবেন। আবাসিক করদাতার একটা স্ট্যান্ডার্ড আছে যে 16,000 টাকা বা তার উপরে হয়ে গেলে তখন আপনাকে কর দিতে হবে। বাট অনাবাসিক করদাতার ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড নাই, যে কয় টাকা ইনকাম করেন কর দিতেই হবে। ঠিক আছে, যত টাকা আপনি ইনকাম করেন ওই 16,000-এর নিচে হলেও আপনাকে কর দিতে হবে, যদি আপনি অনাবাসিক হন। দেখেন কি কি বলছে, মোট আয়ের নিরূপণে কোন কোন আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে তা করদাতার আবাসিক মর্যাদার উপর নির্ভর করবে। করদাতা আবার অনাবাসিক হলে বাংলাদেশের ভিতরে বাইরে সব আয়ের অন্তর্ভুক্ত হবে, অন্যদিকে আবাসিক হলে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে প্রাপ্ত মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অনাবাসিক যে, সে তো বিদেশেও থাকে আবার বাংলাদেশেও থাকে, ঠিক আছে, তাহলে ওরা বিদেশের আয়ও হিসাব করবে, বাংলাদেশের আয়ও হিসাব করবে, দুইটাই করবে। করের হার নিরূপণে আবাসিক মর্যাদার উপরে করের হার নির্ধারণ হয়। যেমন আবাসিক করদাতার বিভিন্ন হারে কর দিলেও অনাবাসিক করদাতা মোট আয়ের 30% হারে কর দিতে হবে। দেখেন কত বেশি, 30% দিতে হবে। ঠিক আছে, 100 টাকায় টাকাই সরকারকে দিতে হবে। আয়কর রিবেট, ট্যাক্স রিবেট হচ্ছে কিছু চ্যারিটেবল কাজ করলে, তখন হচ্ছে আপনাকে সরকার পক্ষ থেকে ট্যাক্সে কিছু কনসেশন বা ডিসকাউন্ট দেওয়া হয়। তো এইটাই হচ্ছে ট্যাক্স রিবেট বা আয়কর রেয়াত। তো আয়কর রেয়াতটা হচ্ছে আবাসিক করদাতারা পায়, অনাবাসিক করদাতারা কোনো ধরনের আয়কর রেয়াত পায় না। ন্যূনতম করযোগ্য সীমা, আবাসিক করদাতার ক্ষেত্রে মোট যে করযোগ্য সীমা অতিক্রম না করলে কর দিতে হয় না। এই যে ন্যূনতম কর সীমা কত, ওই যে 3 লাখ টাকা, ওটা আপনারা পড়েছেন। আর স্যালারির ক্ষেত্রে হচ্ছে 16,000 টাকা বা 16,500, ওই জিনিসটা হচ্ছে আবাসিক করদাতার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অনাবাসিক করদাতার ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের সুবিধা আপনি পেতে পারবেন না। ওকে, তো এই এই জিনিসটা কিন্তু পড়বেন, এটা মোটামুটি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা একটু দেখে রাখবেন। ওকে, আচ্ছা, এরপরে আজকে আমরা যেই প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে 6-এর ক, 6-এর খ আর 7-এর ক, এই 3টা প্রশ্ন হচ্ছে আমরা আজকে পড়বো। আর বাকি প্রশ্নগুলো হচ্ছে আগামীকালকের জন্য রেখে দিব। হ্যাঁ, তো আমরা পেজ নাম্বার 13-এ চলে যাই। পেজ নাম্বার 13 দেখেন, কর নির্ধারণ ও কর নির্ধারণী চক্র কি বুঝো, কর এড়ানো ও কর ফাঁকি বলতে কি বুঝো। কর এড়ানো, কর ফাঁকি বলতে কি বুঝো? আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী নিম্নের অপরাধগুলোর জন্য কি কি শাস্তি প্রযোজ্য। আমি কিন্তু আপনাদেরকে শাস্তির বেশ কয়েকটা ধারা পড়িয়েছি। হ্যাঁ, এই প্রশ্নটা ওই প্রশ্নটার সাথে মিলিয়ে পড়বেন, এই প্রশ্নটা ওই প্রশ্নটার সাথে মিলিয়ে পড়বেন, তাহলে দেখবেন অনেক সুন্দর লেখা হচ্ছে। আচ্ছা, নির্ধারিত সময়ের মধ্যে যদি রিটার্ন দাখিল না করা হয়, আয়কর যদি গোপন করা হয়, কর পরিশোধ যদি খেলাপি হয়, তিনোটাই আমি আপনাদেরকে পড়িয়েছি এবং আপডেটেড সেকশন গুলোই পড়িয়েছি। এখানে কিছু কিছু জিনিস দেখবেন ওইটার সাথে মিলবে না, কারণ ওইটা হচ্ছে আপডেটেড ল। আর এই শীটটা তো 1 বছর আগে ক্রিয়েট করা, এর জন্য আপডেটেড লটা এখানে উঠে নেই। তো ওই যে আমি যে বইটা আপনাদের একটু আগে শেয়ার করেছিলাম সেইখান থেকে হচ্ছে এই ধারাগুলো লিখে নিবেন। তো কর নির্ধারণটা কিভাবে হয় দেখেন, করদাতার মোট আয় নির্ণয় করে, করদাতার রেয়াতযোগ্য আয় নির্ণয় করে, করদাতার কর দায় নির্ণয় করে, কতটুকু সে ন্যায় দিলেই নয়, কতটুকু দায় তার উপরে সৃষ্টি হয়েছে। তারপরে বলছে যে করদাতা খেলাপি করদাতা হতে কর আদায় করা। দেখা যায় অনেকেই ব্যাংক থেকে ঋণ নেয়, ঠিক আছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, চেকের, বিভিন্ন ভাবে ঋণ নেয়, বাড়ি বানানোর জন্য, জমি কেনার জন্য। নেওয়ার পরে আর ঋণ দিতে পারে না, তখন তারা ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হয়ে যায়, ক্লাসিফাইড হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিভাবে কর দিবে না দিবে সেটারও একটা বিষয় আছে। লোকসানের জের ধরে 6 বছর মুনাফার সাথে সমন্বয় সাধন করে। অনেক সময় বড় বড় বিজনেসম্যানরা করে কি, ওই ইনকাম ট্যাক্স অফিসে তাদের লসের কিছু ফিগার দেখিয়ে দেয়, ফিগার দেখিয়ে দিয়ে বলে যে আমাদের পক্ষে এই বছর ট্যাক্স দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো এটার কিছু বিধান আছে, যদি লস হয় সেক্ষেত্রে কিভাবে আপনি ট্যাক্স রিবেট পাবেন বা আয়কর রেয়াত পাবেন। বাট এটার ক্ষেত্রে অনেকে ফ্রডও করে, কোনো লস হয় নাই, কোনো কিছু হয় নাই, বাট দেখিয়ে দেয় যে পরবর্তীতে মুনাফা হলে সেখান থেকে ডিডাকশন করার জন্য। তো এটা যেমন আইনগত প্রসেস, হ্যাঁ, আবার এটা ফ্রডও বটে। হ্যাঁ, দুই ভাবে কর ফাঁকি দেওয়া যায়, একটা হচ্ছে কর ফাঁকি দেওয়া, একটা হচ্ছে কর এড়ানো। কর ফাঁকি যেটা, এটা হচ্ছে ইলিগাল, বাট কর এড়ানো যেটা, হ্যাঁ, এটা অনেক অনেক ক্ষেত্রে লিগাল হিসেবে ধরা হয়।
হ্যাঁ, লিগালি কর এড়ানো সম্ভব, বাট কর ফাঁকি দিলে সেটা ইলিগাল হয়ে যাবে। কিভাবে করা যায়, কিভাবে কি করা যায় সব আমরা দেখবো। ঠিক আছে, একটু লক্ষ্য করেন। আমরা এখন দেখছি হচ্ছে পেজ নাম্বার 14, কর নির্ধারণী চক্র। চক্রটা কি? হোয়াট ইজ দ্য সার্কেল? করদাতা কর্তৃক আয়ের বিবরণী প্রস্তুত করে কর নির্ধারণ সম্পন্ন করতে যে সকল কার্যাবলী সম্পন্ন করতে হয় সেটাকেই হচ্ছে নির্ধারণী চক্র বলা হয়। ওই আগামীকালকে আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখাবো যে কিভাবে করটা হিসাব করা হয়। ঠিক আছে, 4 পেজের একটা ফরম্যাট আছে যেটা যেটা দিয়ে বেসিক্যালি হচ্ছে এই করটাকে দিতে হয়। আপনারা যারা অনেকেই কর দিয়েছেন তারা ওইটার সাথে পরিচিত। সেটা হচ্ছে প্রথমত আয়ের একটা বিবরণী প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আয়ের বিবরণ অনুযায়ী কর প্রদান করতে হবে। কর নির্ধারণ করতে হবে, ডিমান্ড নোটিশ প্রেরণ করতে হবে, ডিমান্ড নোটিশ অনুযায়ী কর প্রেরণ, জরিমানা ধার্য করা। এগুলো হচ্ছে কি একটার পর একটা প্রসেস। যদি না দেয় তারপরে কি হবে, প্রত্যেকটা এক একটা প্রসেস। জরিমানার খেলাপি কর প্রদান, জরিমানা ধার্য করেছে, জরিমানা দেন নাই, জরিমানাও খেলাপি কর প্রদান করতে হবে। আপিল করা যাবে, পুনর্নিরীক্ষণ করা যাবে। পুনর্নিরীক্ষণ শব্দের ইংলিশ হচ্ছে রিভিশন। রিভিশন করারও সুযোগ আছে। আবার কর ফেরতও দিতে পারে। কোনো কারণে যদি সরকার বা কর কমিশনার আপনার উপর অযাচিতভাবে কর ইম্পোজ করে ফেলে, সেই ক্ষেত্রে সেই কর আপনি পরবর্তীতে উচ্চ আদালতে আদেশ প্রাপ্ত হলে সেই করের টাকাটা আপনাকে ফেরত দিবে, এরকম বিধানও আছে। কর এড়ানো আর কর ফাঁকি, এই দুইটা জিনিস একটু দেখি। দেখেন কি বলছে। কর বিধি অনুসারে আইনগতভাবে যে সকল উপায় অবলম্বন করে করের দায়ের পরিমাণ কম হয় বা কর লাঘব করা যায় তাকে কর এড়ানো বলা হয়। যেমন আয়কর অধ্যাদেশে যে সকল খাতে কর অবকাশ করার সুযোগ দেওয়া হয়েছে বিনিয়োগ করে বা খরচের মাধ্যমে, এটা হচ্ছে কর এড়ানো। কর এড়ানোর একটা পারফেক্ট এক্সাম্পল বলি। আপনি ধরেন ক্রেডিট কার্ড ইউজ করেন, ক্রেডিট কার্ডে আপনার অনেক ঋণ দেওয়া বকেয়া আছে। এই অবস্থায় কোনো বছরের আপনি যদি কর না দেন, ইনকাম ট্যাক্স রিটার্ন না দিয়ে যদি সেই ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিলটা আপনি ফিল আপ করে দেন, সেই বছর কিন্তু আপনাকে আর কর দিতে হবে না। তো এটা কিন্তু লিগাল, বাট এইভাবে হচ্ছে কি আপনি করটাকে এড়িয়ে যাচ্ছেন। বাট আপনার ওই ডকুমেন্টটা অবশ্যই থাকতে হবে যে আপনি ক্রেডিট কার্ডের বিলগুলা প্রপারলি দিচ্ছেন। সেটা যদি প্রপারলি দেন তাহলে আবার সেই বছর আপনার কর দেওয়ার প্রয়োজন নাই। এইটা হচ্ছে কর এড়ানো। আর কর ফাঁকিটা কি দেখেন। কর ফাঁকি হচ্ছে অবৈধভাবে কর প্রদান থেকে বিরত থাকা। আপনি জানেন যে আপনি হচ্ছেন একজন করদাতা, আপনি গত বছর কর দিয়েছেন, আপনাকে এই বছরও কর দিতে হবে, বাট কোনো কারণে ট্যাক্স অথরিটি আপনাকে কোনো নোটিশ ফটিশ কোনো কিছু পাঠায়নি। এই অবস্থায় আপনি যদি স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ না করেন, হ্যাঁ, আপনি যদি ধরে নেন যে আপনার বিষয়ে কোনো নোটিশ যেহেতু আসে না, আপনাকে আর পরের বছর থেকে কর দিতে হবে না। এরকম লক্ষ লক্ষ করদাতা আছে যারা একবার কর দেওয়ার পরে পরে আর কোনো বছর কর দেয়নি, বা তাদের তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাও নেয়নি। এইটাকে বলা হয় কর ফাঁকি। যতক্ষণ পর্যন্ত ধরা না খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার আপনি চোর না, ওইরকমই বিষয়টা। সো কর ফাঁকি হচ্ছে ইলিগাল, বাট কর এড়ানোটা হচ্ছে লিগাল। ঠিক আছে, সরকার বা আমাদের যে আইন ব্যবস্থাটা যে আছে, এই আইন ব্যবস্থাতে কর এড়ানোটাকে রেসপেক্ট করা হয়। বাট কর ফাঁকি যেটা, এটাকে অফেন্স হিসেবে ধরা হয়। কর এড়ানোর জন্য কোনো শাস্তি নেই, কিন্তু কর ফাঁকির জন্য শাস্তি আছে। আচ্ছা, নির্ধারিত তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করার পরিমাণ, এটা আমি অলরেডি আপনাদেরকে পড়িয়েছি। আয় গোপন করার পরিণাম এটাও পড়িয়েছি। আর কর পরিশোধের খেলাপি হওয়ার পরিমাণ, ঠিক আছে, এটা জরিমানা করতে পারে 137 ধারা অনুসারে। যে ডেপুটি কর কমিশনার থাকবে, এটা আমি শুধু আপনাদেরকে পড়াইনি, 137 ধারা। যদি করদাতা পরিশোধে খেলাপি হন, ডেপুটি কর কমিশনার প্রদেশ কর সময় পরিমাণ অর্থ জরিমানা করতে পারেন। এটা হচ্ছে 137 ধারায় বলা আছে। এইটার সাথে আমি জরিমানার যে সেকশন গুলা পড়িয়েছি সেইগুলা সহ এই কোশ্চেনটা অ্যান্সার করবেন যদি জরিমানার রিলেটেড কোনো প্রশ্ন বা প্রবলেম আসে। ঠিক আছে, আমি জরিমানার যে শীটটা পড়িয়েছি ওইটা আমি প্রয়োজনে আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব, আপনাদের পড়তে সুবিধা হবে। আর ভিডিও তো আপনারা পাবেনই, ভিডিও দেখলেও আপনাদের সুবিধা হবে। আচ্ছা, কর শনাক্তকরণ নাম্বার বলতে কি বুঝেন, টিআইএন থাকলে কি কি সুবিধা পাওয়া যায়, এখন আমরা একটু এই প্রশ্নটা পড়বো। হ্যাঁ, 7 নাম্বার প্রশ্নটা, এইটার বিষয়ে আপনারা পেজ নাম্বার 14 এ পাবেন। পেজ নাম্বার 14, 15 এ পাবেন। টিআইএন এর ফুল ফর্মটা হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটার সাথে আরেকটা শব্দ শিখে রাখেন, ইটিআইএন। ইটিআইএন কি? ওই টিআইএন এর ফুল ফর্মই, শুধু ইটা ই ফর ইলেকট্রনিক। ঠিক আছে, ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আর এটা আরেকটা জিনিস মনে রাখবেন, টিআইএন হচ্ছে 10 সংখ্যার হয়, ইটিআইএন হচ্ছে সংখ্যার হয়। আর নতুন আরেকটা এসেছে বিটিআইএন, বাংলাদেশ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা আমাদের শীটে দেওয়া নাই, এটা একটু কষ্ট করে লিখে নেন। বিটিআইএন, বিটিআইএন বাংলাদেশ পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। বিটিআইএনটা কি?
আমাদের অনেক নাগরিকই আছে যারা বর্তমানে বিদেশে অবস্থান করছে, কিন্তু বিভিন্ন প্রয়োজনে তাদের টিআইএন করার প্রয়োজন হয়। তাদের ক্ষেত্রে যে টিআইএনটা ইস্যু করা হয় সেটা হচ্ছে বিটিআইএন। বিটিআইএন 13 সংখ্যার হয়। বিটিআইএন 13 সংখ্যার হয়। টিআইএন থাকলে আপনি কিছু সুবিধা পাবেন। সুবিধাগুলো কি কি এগুলো একটু দেখি। আমদানির উদ্দেশ্যে আপনি এলসি খুলতে পারবেন। যারা বিজনেসে আছেন তারা খুব ভালো করেই জানেন বিদেশের যে কোনো ট্রানজেকশন করতে হলে আপনার বিদেশের ব্যাংকের সাথে আর আপনার বাংলাদেশের একটা ব্যাংকের সাথে ইউ হ্যাভ টু মেক আ কন্ট্রাক্ট। ঠিক আছে, কন্ট্রাক্টটা ওপেন হয় হচ্ছে এলসির মাধ্যমে। ইউ হ্যাভ টু ওপেন এলসি, ঠিক আছে, লেটার অফ ক্রেডেনশিয়াল বা ক্রেডিট। ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদন করতে হলে টিআইএন লাগে। জমি বেচা কেনার জন্য টিআইএন লাগে, ব্যাংকে আজকাল অ্যাকাউন্ট খুলতে গেলেও টিআইএন লাগে, সঞ্চয়পত্র কেনার জন্য টিআইএন লাগে, এরকম বহুবিধ ব্যবস্থা এটার জন্য টিআইএন লাগবে। হ্যাঁ, লাইসেন্স পেতে গেলেও কিন্তু আপনার টিআইএন লাগবে। টিআইএন লাগে না এরকম খুব কম কাজই আছে যেটার জন্য আপনার TIN লাগে না। ঠিক আছে, বর্তমানে বেশিরভাগ কাজের জন্য এখানে দেখবেন আপনারা অনেক কিছু আছে, যেমন গ্যাস ও বিদ্যুতের বাণিজ্যিক সংযোগের জন্য টিআইএন প্রয়োজন, উৎপাদনের অনুমতি নিতে টিআইএন প্রয়োজন, এগুলো একটু দেখবেন। ফেক টিআইএন ব্যবহারের শাস্তি কি এটা কিন্তু আপনাদেরকে বলেছি। ঠিক আছে, এখানে আরো এক্সটেন্ডেড কিছু ভার্সন দেওয়া আছে যে 3 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা, বাট এখানে হচ্ছে ওই সংশ্লিষ্ট রেফারেন্সটা দেওয়া নেই। রেফারেন্সটা কিন্তু আমি প্রথম সেশনেই আপনাদেরকে বলে দিয়েছি। এখানে আরেকটা প্রশ্ন দেখবেন যে খেলাপি করদাতার ক্ষেত্রে আদায়ের পদ্ধতিগুলা কি কি। আদায়ের একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিই, খেলাপি করদাতার ক্ষেত্রে কিভাবে আদায় করে। একমাত্র একটা উপায়, যদি যদি এই কোনো উপায় আপনাদের কাছে মনে না থাকে, কোনো উপায় যদি আপনাদের কাছে মনে না থাকে, একটা উপায় সেটা হচ্ছে সংশ্লিষ্ট জোনের কমিশনারের মাধ্যমে ওই অভিযুক্ত বিরুদ্ধে আয়কর অধ্যাদেশের 197 এর সাবসেকশন 2 অনুযায়ী মামলা দায়ের করা। ঠিক আছে, অর্থাৎ আপনার বিরুদ্ধে সে মামলা দায়ের করে দিতে পারবে। আচ্ছা, তো এই পদ্ধতিটা এটা আপনারা পেজ নাম্বার 47 এ পাবেন। আমাদের যে শীট আছে শীটের 47 নাম্বার পেজে পাবেন। লিখে রাখেন, 7 ক্ষয়ের উত্তর পেজ নাম্বার 47 এ দেওয়া আছে। 7 ক্ষয়ের উত্তর পেজ নাম্বার 47 এ দেওয়া আছে। তো খেলাপি থেকে কিভাবে নিতে পারে দেখেন কি বলছে অর্থ আইন 2016। 2016 লেখার দরকার নেই, এটা আপনারা 2020 লিখলেই চলবে। ঠিক আছে, ওই 2016 সালের যে আইনটা ছিল এটা সর্বশেষ 2020 সালেও এটা গৃহীত করা হয়েছে, তাই 16 জায়গায় 20 লিখে দিবেন। ঠিক আছে, যেহেতু এটা আপডেট হয়েছে 16 জায়গায় 20 লিখে দিবেন। অর্থ আইন 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের 57 কে প্রতিস্থাপন করে উৎসে কর কর্তন আদায় ইত্যাদির ব্যর্থতায় সংশ্লিষ্ট ব্যক্তির উপর দায়-দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে কেউ যদি ঋণ খেলাপি হয় তার বিরুদ্ধে দায়-দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 57 উপধারা 1 এর নতুন বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি আয়কর অধ্যাদেশের বিধান অনুযায়ী উৎসে কর কর্তন আদায় না করেন, এটার পাশে ব্র্যাকেটে লিখে রাখেন টিডিএস, ট্যাক্স ডিডাকশন এট সোর্স। বাংলা এটাকে বলা হয় উৎসে কর কর্তন। এই জিনিসটা যদি কেউ না দেয় সেক্ষেত্রে তাকে ঋণ খেলাপি বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে, কর্তৃত্ব বা আদায়কৃত সরকারি তো কোষাগারে জমা প্রদান না করে কম জমা প্রদান করে। ঠিক আছে, তাহলে দুইটা কন্ডিশন, টিডিএস যদি আপনি না দেন অথবা টিডিএস আপনার যেটা দেওয়ার কথা সেটা যদি আপনি কম দেন, সেক্ষেত্রে আপনাকে ডিফল্টার বা ঋণ খেলাপি হিসেবে ধরে নিবে। আর একবার যদি ঋণ খেলাপি হিসেবে ধরা পড়ে যান, আপনার বিরুদ্ধে অনেকগুলো আইনে মামলা দিতে পারবে। তার মধ্যে একটা আইন হচ্ছে অর্থ ঋণ আদালত আইন, ঠিক আছে, আরেকটা হচ্ছে আয়কর অধ্যাদেশের 197 সাবসেকশন 2। বিভিন্ন রকম ভাই ব্যবস্থা আপনার নিতে পারে, আপনাকে ডিসিটি থেকে নোটিশ দিতে পারে, আপনার বিরুদ্ধে এক্সপার্টি বা একতরফা কার্যক্রম গ্রহণ করতে পারে, অনেক কিছু করতে পারে। তবে মনে রাখবেন সবগুলোতেই আপনার শুনানির সুযোগ থাকবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস একটু দেখেন, এখানে যেটা বলছে যে এসএসসি বা ইন ডিফল্ট হিসেবে গণ্য হবে তার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশের বর্ণিত বিধান মতে ব্যবস্থা গ্রহণ ছাড়াও নিম্নোক্ত অঙ্ক পরিশোধ করার জন্য ব্যক্তিগতভাবে দায়ী করে অর্থ তার নিকট আদায় করা যাবে। যে পরিমাণ উৎস ক্রয় কর্তন আদায় করা হয় নাই, যে পরিমাণ উৎস কম আদায় করা হয়েছে, উৎস ক্রয় কর্তন যে পরিমাণ সরকারি কোষাগারে দেওয়া হয় না। তো হ্যাঁ, রফিক ভাই হাত তুলেছেন, কিছু বলতে চাচ্ছেন, বলেন। ওই যে মানে এই যে নতুন যে অর্থ আইনে যে সংশোধনটা এসেছে ইনকাম ট্যাক্সের, জি জি, আপনার এই গাইড মানে যে নোটটা আছে নোটে তো নাই। আপনি বললেন যে একটা বই দেখিয়েছেন, তো আমরা তো করে নেই, আমরা যারা নতুন আসছি, যদি বইয়ের নামটা একটু বলে দিতেন আমরা বইয়ের নামটা। আচ্ছা, বইয়ের নামটা যেহেতু জিজ্ঞেস করছেন, বইয়ের নামটা আমি বলে দিই। আমি ক্লাসেও বলেছিলাম, আমি আপনাদেরকে বইয়ের নামটা বলছি। বইয়ের নামটা হচ্ছে ইনকাম ট্যাক্স ল অফ বাংলাদেশ, ভলিউম 1, 2, 3।
এটা রাইটার হচ্ছেন মোহাম্মদ জিহাদউদ্দিন, উনি হচ্ছেন বর্তমানে অর্থ সংস্থাপন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে আছেন, এবং ইনকাম ফরচুনেটলি ট্যাক্স। উনি আমার টিচারও। আমি বইটা আচ্ছা হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, বইটা ছবি পাঠিয়ে দিচ্ছি। বইটা যদি আপনারা জি কিনেন আপনাদের খুব কাজে লাগবে। যদি ভবিষ্যতে আপনারা ট্যাক্স জি। প্র্যাকটিস করেন সেটার জন্য বইটা আপনাদের খুব কাজে দিবে। আমি ভাইয়া ভ্যাটের উপরেই আছি, ভ্যাট যাক, নিয়ে ভেরি কাজ গুড। করতেছি, ট্যাক্স নিয়ে কম করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আমি ভ্যাটেও আছি ভাই, ট্যাক্সেও আছি, আমি দুইটারই কাজ করি। যাই হোক, ওই দুইটা ছাড়া না অন্যগুলোও আমি করি, সিভিল ক্রিমিনাল সবই করি। না আমি ফ্যান্টাসি কিংডমে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভ্যাট হিসেবে। আচ্ছা আচ্ছা, যাক, শুনে ভালো লাগলো। আমি মানে পদ্মা আমার গ্রুপের ভ্যাটের বেশ ইয়ে কিছু আছে। ইস্যু করে দিয়েছিলাম, আর ট্যাক্সের তো অনেকগুলা কোম্পানিতেই করেছি। যাক, ওইভাবে বলতে জি গেলে ভাই অনেক সাক্ষাতে দেখা হলে আপনাকে বলবো। আরেকজন কে যেন হাত তুলেছেন, দেখি কার হাত তুলেছেন, অ্যালেক্স ভাই হাত তুলেছেন, হ্যাঁ বলেন। আচ্ছা, এই বইটা কি মানে আপনার কাছে আছে? হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে, আপনার যদি প্রয়োজন হয় আমার থেকে এসে নিয়ে যেতে পারবেন। আমি কি কিনতে পারবো? আমি আই এম নট সেলিং, আমি আপনাকে পড়তে দিতে পারি, ইউ ক্যান বরো ইট ফ্রম মি, বাট আপনি যদি কিনতে হয় আপনার ওই নীলক্ষেত বা নিউ মার্কেট, বা আমি আপনাকে প্রতিষ্ঠানের বা জায়গার নাম বলে দিব পার্সোনালি, আপনি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। বাট আপনার যদি পড়ার জন্য আর্জেন্ট প্রয়োজন হয় আপনি আমার বইটা নিয়ে পড়তে পারেন। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমি যেটা দেখলাম আপনার হ্যান্ডবাকে, হ্যাঁ ফেক আইডি ইউজ করলে ওখানে লেখা 50,000 বা 3 বছরের জেল, কিন্তু আপনি যেটা দেখাইছেন ওখানে 2,000 বলছেন না? মানে রাইট, এখানে 2000 বলেছি, দ্যাট ইজ হচ্ছে ফর ফার্স্ট টাইম, সেটা হচ্ছে ফর ফার্স্ট আচ্ছা টাইম। আচ্ছা, আর ওই যে 50,000 যেটা লেখা, হ্যাঁ সেটা হচ্ছে আফটার মামলা হয়ে গেলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বা জেল হতে পারে। বাট ইনস্ট্যান্টলি আচ্ছা, আপনাকে ওই জরিমানা করবে হচ্ছে ওইটা সেকশনে, ওইটা বলা হচ্ছে। বাট ওই যে ওই 1000 মামলা পর্যন্ত যদি চলে যায় তাহলে 50,000 পর্যন্ত জরিমানা করতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে আমাদের মোটামুটি আলোচনা এইটুকু পর্যন্ত। আজকে আমরা যেই জিনিসগুলো পড়লাম আমি একটু আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? আর কালকে যে জিনিসগুলো পড়বো সেগুলোও বলে দিব। আজকে আমরা এক স্যার রিভিউ করেছি। হ্যাঁ নাসরিন ম্যাডাম বল। স্যার জি, আমি সাথের কটা বুঝতে পারতাছি না, ওই যে খেলাপি করদাতা হতে কর আদায়ের পদ্ধতি সমূহ। থেরাপি করদাতা হতে কর আদায়ের পদ্ধতি সমূহ, বেসিক্যালি এখানে আমি দুইটা পদ্ধতি বলেছি। হ্যাঁ দুইটা পদ্ধতি বলেছি, আপনি একটু মিস্টেক হয়ে গেছে আপনার শুনতে, আবারও বলছি। সেকশন 57 অনুযায়ী, সেকশন 57 অনুযায়ী যারা টিডিএস দেয় নাই, ঠিক আছে, টিডিএস দেয় নাই, টিডিএস শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স ডিডাকশন এট সোর্স, উৎসে আয়কর কর্তন, উৎসে আয়কর কর্তন। হ্যাঁ এই জিনিসটা যারা দেয় নাই বা যতটুকু দেওয়া দরকার ততটুক যদি কেউ না দিয়ে থাকে, কোথায় না দিয়ে থাকে, সরকারি কোষাগারে যদি না দিয়ে থাকে, তখন তাদেরকে ঋণ খেলাপি হিসেবে বা এসএসসি ইন ডিফল্ট হিসেবে বা ডিফল্টার হিসেবে টার্ম করা হয় বা অভিহিত করা হয়। এই ধরনের ব্যক্তি থেকে কর আদায় করা হয় বাই ভেরিয়াস সিস্টেমস, অনেকগুলা সিস্টেম আছে। এক নাম্বার সিস্টেম হচ্ছে অর্থ ঋণ আদালত আইন 2003 এর অধীনে মামলা করার মাধ্যমে, অর্থ ঋণ আদালত আইন 2003 এর অধীনে মামলা করার মাধ্যমে। দুই নাম্বার হচ্ছে ডিসিটির মাধ্যমে নোটিশ পাঠিয়ে। তিন নাম্বার হচ্ছে এইটা যাচাই করে যে তার কত টাকা বকেয়া আছে, সেই অনুযায়ী তার বিরুদ্ধে যে কোনো একটা ওই কি বলবো ওই অ্যাপিলেট ট্রাইব্যুনাল বা তাদের যে বিভিন্ন স্তর আছে, এডিশনাল কমিশনার, তাদের মাধ্যমে একটা ট্রায়াল ফ্রেম করে, তারা চাইলেই যে কোনো একটা ট্রায়াল ফ্রেম করতে পারে, ঠিক আছে? অথবা যদি তাকে কোনোভাবেই ট্রেস করা না যায়, কোনোভাবেই যদি খেলাপিকে খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে যত টাকা বকেয়া আছে এবং অথবা যত টাকা তার দেওয়া উচিত সেইটার উপরে একটা এক্সপার্টি বা একতরফা ডিসিশন দেওয়ার মাধ্যমে। এই টোটালটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ওকে, এই জিনিসগুলো এই শীটে দেখবেন সুন্দর করে লেখা আছে। এইটা কিন্তু খুব বড় প্রশ্ন না, আপনারা এটা দেখে মনে করতে পারেন এটা বড় প্রশ্ন, এটা খুব শর্ট একটা প্রশ্ন। সেকশন 57 কত নাম্বার পেজে আছে উত্তরটা স্যার? এটা হচ্ছে পেজ নাম্বার 46 এ আছে, যদি আপনি আমার আপডেটেড শীটটা নিয়ে থাকেন। আমি জানি না আপনার কাছে আপডেটেড শীটটা আছে কিনা। পেজ নাম্বার 47 এ 47 নাম্বার 46 দেখেন তো আসে কিনা আপনার কাছে। পেজ নাম্বার 47। না স্যার এরকম কিছু না। তাহলে খুব সম্ভবত আপনি আমার থেকে 1 থেকে 2 বছর নিয়েছিলেন, কারণ এই শীটটা আমি গত বছরে ফেব্রুয়ারি মাসে লাস্ট আপডেট করেছিলাম। 2020 সালে ফেব্রুয়ারি মাসে আপডেট করার পরে। আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নেই, আমি প্রয়োজনে আপনাকে ওইটা আলাদা পাঠিয়ে দিব। আপনারা এই পেজটা আমাকে পাঠিয়ে দিলেই হবে স্যার।
হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে ওটা দিয়ে দিব। কিছু এই পেজ নাম্বার 47 থেকে লাস্ট হচ্ছে পেজ নাম্বার 61 পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আমার লেখা এই হ্যান্ড নোটের মধ্যে। এই ও অংশটুকু আমি কি আমি স্যার, নতুন অ্যাড করে দিয়েছিলাম। আর আমার এখানে আগের যে পেজ 51 অতটুকুই আছে, 61 পর্যন্ত যায়নি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, যাই হোক ওটা তাহলে আপনি পুরানো শীটটাই কালেক্ট করেছিলেন, নতুনটা আপনার কালেক্ট করা হয়নি। যাক ওইটা সমস্যা নাই, আপনি জি। আমার সাথে যোগাযোগ করেন, আমি হুম, ওটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এনিহাউ। ঠিক আছে, সেটা ইলেকট্রনিক্যালি হোক বা ফিজিক্যালি হোক, যেভাবে হোক আমি আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আমরা আছে স্যার। আজকে যে জিনিসগুলো পড়েছি, 1 নাম্বার পড়েছি, 2 নাম্বার পড়েছি, 3 নাম্বার পড়েছি, 4 নাম্বারের আমরা আংশিক পড়েছি। 4 নাম্বারে আংশিক কিভাবে পড়েছি এটা আজকে বলবো না, এটা কালকে বলবো। হ্যাঁ অবশ্যই সবাইকে দিয়ে দিব। কেউ একজন লিখেছেন যে সবাইকে দিয়ে দেওয়ার জন্য, অবশ্যই সবাইকে দিয়ে দিব, আই হ্যাভ নো প্রবলেম, আমি সবাইকেই দিয়ে দিব। বাট সবাই তো ডিমান্ড করতে হবে, সবাই তো আর হ্যাঁ ঠিক আছে। আমি তো আর আই এম নট এ টিচার অফ পাবলিক ইউনিভার্সিটি, আমি টিচার অফ প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট অর্গানাইজেশন। সো সকল পরীক্ষার্থীকে দেওয়া সম্ভব না। আমার সম্মুখে যারা আছেন, যারা আমার থেকে হেল্প নিচ্ছেন, আমি শুধু তাদেরকেই দিতে পারবো। যাই হোক, যে আমাদেরকে দিয়ে দেন। রাইট, আপনাদেরকেই দিব, অবশ্যই আপনাদেরকে দিতে তো আর আমার কোনো প্রবলেম নাই, যেহেতু আমি আপনাদের সাথে একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে আছি, আপনাদের সাথে কমিটেড আছি, আপনাদেরকে অবশ্যই দিব। আচ্ছা, তো আমরা আজকে 1 পড়েছি, 2 পড়েছি, আমরা 3 পড়েছি, আমরা 4-এর আংশিক পড়েছি। 4-এর আংশিক কিভাবে পড়েছি এটা আমি বলবো না, বাট 16 নাম্বার পেজটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। 16 নাম্বার পেজটা আপনারা একটু নিজেদের মতো করে পড়বেন। 4-এর খটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট একবার শুধু একটু চোখ বুলিয়ে রাখবেন। ওকে, নেক্সট দিন হচ্ছে আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা পড়বো। আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটাও পড়েছি আজকে, আর 7 আমরা নাম্বার। 7 নাম্বার কোয়েশ্চেনটাও পড়েছি। আমরা 6-7 এই কোয়েশ্চেনটা পড়েছি। নেক্সট দিন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে 4 নাম্বার কোয়েশ্চেনটা আপনারা দেখবেন। আপনারা হচ্ছে 8-এর ক প্রশ্নটা দেখবেন, 8-এর ক দেখবেন, 9-এর ক এর অংশটুকু দেখবেন, আপনারা হচ্ছে 11-র ক দেখবেন, আর হচ্ছে 12-র খটা দেখবেন। 12-র খ ইনফ্যাক্ট আমাদের পড়া হয়েছে, প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কি। ঠিক আছে, প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কি, এটা ডেফিনেশন কিন্তু আমরা পড়েছি, বাট এটা সুবিধা অসুবিধা গুলো পড়ি নাই, এটা আমরা পড়বো। ঠিক আছে, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স আমি কিন্তু ক্লাসের শুরুতেই এটা আপনাদেরকে পড়িয়েছি। আর এখানে যে এই যে কর, যে কয়টা করের সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, পরীক্ষা আসুক না আসুক এই করের সংজ্ঞা পড়ে যাবেন। সম্পদ কর কি, বিক্রয় কর কি, ঠিক আছে, কৃষি সংজ্ঞা দাও, এই 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 জিনিসগুলা ঠিক আছে দিয়ে দেয় কোনো না কোনো প্রশ্নের সাথে লেজ লাগিয়ে। তখন আপনারা বলেন যে ভাই প্রশ্ন কমন আসে নাই। তো এই যে যে কয়টা ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলা বাদ দিবেন না, ডেফিনেশন গুলা একটু নিজের মতো করে পড়বেন। যেগুলা বুঝবেন না আমি তো অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এইগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই জিনিসগুলা কালকে একটু আপনারা দেখে রাখবেন। আর কালকের ক্লাসটা একটু আমি 9টা বাজে নিতে চাচ্ছি। আমি একটু 8টা বাজে ব্যস্ততা আছে, তো 9টা বাজে নিলে আপনাদের কোনো প্রবলেম নেই তো? আমি 9টা বাজে কালকের ক্লাসটা নিতে চাচ্ছিলাম, যদি আপনাদের প্রবলেম না থাকে। প্রবলেম নাই স্যার। ওকে ঠিক আছে, না তাহলে ঠিক কালকের আছে। ক্লাসটা, হ্যাঁ কালকের ক্লাসটা হচ্ছে 9টার সময় থাকবে। আর যেগুলা জিনিস আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি এগুলা একটু প্লিজ কাইন্ডলি একটু দেখে রাখবেন, তাহলে আপনাদের পড়া বুঝতে অসুবিধা হবে। আর আমি আজকে ক্লাসে যে কালকে পড়িয়েছি এই স্লাইডের 9টা থেকে কয়টা পর্যন্ত চলবে আনুমানিক? 9টা থেকে কয়টা পর্যন্ত আমি জানি ভাই, পরশুদিন আপনার অফিস আছে, আপনাকে আমি বেশি রাত জাগাবো না, চেষ্টা করবো। না না, আমার সমস্যা নাই, আমি ওই সময় তো মানে ল্যান্ডিং এ থাকবো, তো ধরতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওই সময় ল্যান্ডিং এ থাকবেন। উম আরো ভালো সময়। চেষ্টা করব বিফোর 10:30 শেষ করে দেওয়ার, 10:30 না, করে ওইদিকে দেওয়ার চেষ্টা করব। 9টা হলে ঠিক আছে, ওইদিকে 11টা 12টা পর্যন্ত কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 9টা আমার জন্য সুবিধা হয়েছে আর কি। সমস্যা নাই, আপনি তো ক্লাস রেকর্ড পাবেনই, চিন্তা কিসের। না ঠিক আছে, তো এই জন্য পাবেনই। অ্যাডভান্স ধন্যবাদ। আমি একটু কনফিউশনে ছিলাম, যদি 8টা বা 8:30 হইতো আমার জন্য মিস হইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স মনে করেন থ্যাঙ্কস আপনার এটা জন্যই হওয়ার হয়তো জন্য। মিডিয়ে দিচ্ছি। এই জন্যই তো ধন্যবাদ। যাই হোক, আজকের ক্লাসটা তাহলে শেষ করে দিচ্ছি। আজকে অনেকক্ষণ পড়িয়েছি, আমি জানি আপনাদের অনেকের ঘুম চলে এসেছে। আমি যদি কোনো পড়া যদি আজকে বুঝে না থেকে থাকেন আমাকে অবশ্যই টেক্সট করবেন, কোনো পড়া যদি না বুঝে থাকেন সেই প্রশ্নগুলো করবেন। আগামী দিন রাত্রে 9টার সময় আমি আপনাদের ক্লাসটুকু নিব, যে অংশটুকু আমাদের বাকি আছে। আমি চেষ্টা করব কালকে পুরোটা মেকআপ করে দেওয়ার, তবে যদি কালকে মেকআপ করা সম্ভব না হয় আমরা নেক্সট আরেকদিন আরেকটা ক্লাস রাখবো। ঠিক আছে, নেক্সট আরেকদিন আরেকটা ক্লাস রাখবো, দেখা যাক, সেটা কালকের পড়াশোনার উপর ডিপেন্ড করে। আমরা একটা কালকে ক্লাস রাখবো। আর কারো যদি ক্লাসের বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে সেটা মেসেঞ্জার গ্রুপে লিখে রাখতে পারে। তাহলে আমি আজকের মতো আপনাদের থেকে নিয়ে নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই। ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম।